আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। সরকারের মূল লক্ষ্য সংস্কার করে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেয়া, এছাড়া এমন ব্যবস্থা তৈরি করা যাতে আর সামনে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। রোববার আল জাজিরায় প্রচারিত এক সাক্ষাৎকারে এমনটাই জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে শেখ হাসিনার বিচার, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, রোহিঙ্গা, অর্থনীতি সহ উঠে আসে দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা। সামদানি প্রত্যয় রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান দেশের সব মানুষকে এক করে বাংলাদেশের জন্য এমন এক সুযোগ এনে দিয়েছে যা এদেশ আগে কখনো পায়নি। রোববার গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার। বাংলাদেশ বিগত সরকার দেশকে তলানিতে ঠেকিয়েছে। দেশের এমন কোনো জায়গা নেই যা ধ্বংস করে দিয়ে যায়নি। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে এক জায়গায় আসতে যাচ্ছি। আমরা এমন এক ব্যবস্থা তৈরি করে যেতে চাই যেখানে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবে না। সাক্ষাৎকারে নির্বাচন প্রসঙ্গ উঠে আসলে ডক্টর ইউনূস জানান, রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তবে ডিসেম্বরে নির্বাচন, নইলে আগামী বছর জুনে নির্বাচন হতে পারে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে মনে করেন তিনি। আমরা দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করে যেতে চাই। সব দলের সঙ্গে বৈঠক করা হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। হাসিনার বিচার ও টিউলিপ সিদ্দিকীর প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, আগামী মাসের শুরুতে হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হলেও ভারত জবাব দেয়নি বলে জানান ডক্টর ইউনূস। বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীকে আমি বলেছি, শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশকে অরাজক করে তুলছে। আমি তাকে ফেরানোর জন্য বলেছি। তিনি বলেছেন, কারো সামাজিক মাধ্যম ব্যবহারের নিয়ন্ত্রণ তার হাতে নেই। টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে আইন অনুযায়ী তদন্ত হবে। দুদক একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এ বিষয়ে দুদক তদন্ত করছে। সাক্ষাৎকারে সার্ককে পুনরুজ্জীবিত করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। শুধু চায়না নয়, পার্শ্ববর্তী অন্যান্য দেশের সঙ্গেও কাজ করতে বাংলাদেশ আগ্রহী বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশের জনসংখ্যার অধিকাংশই তরুণ, আর এজন্য বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে সম্ভাবনাময় বলে অভিমত ডক্টর ইউনূসের। History never gave us this opportunity before. Suddenly that opportunity came. It's a clean slate. You can do anything you want. সামদানি প্রত্যয়, RTV। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় পৌঁছেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে ইতালির রোম থেকে রোববার ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধান উপদেষ্টা শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেন। এরপর তিনি বিশ্বের 130টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে 2 ঘণ্টা ধরে চলা শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কুমিল্লা নগরে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। দিনে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছেন তারা। আধিপত্য বিস্তারে প্রকাশ্যে সহিংসতায় জড়াচ্ছে নগরীর 20টি গ্যাং। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নগরবাসী। প্রশাসনের তৎপরতার মাঝেই তাদের এমন কর্মকাণ্ড উদ্বেগ তৈরি করছে জনমনে। কুমিল্লা থেকে আব্দুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সম্প্রতি কুমিল্লা নগরের রানীরদিঘি, তালপুকুরপাড় ও আদালতপাড়ায় 3টি কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দেয়। নিজেদের অবস্থান জানান দিতেই তাদের এমন মহড়া বলছে প্রশাসন। 2015 সাল থেকে এ পর্যন্ত ইগল, রকস্টার, সিভিক, রতন, মডার্ন, র্যাক্স, ডিস্কো বয়েজ সহ 20টি কিশোর গ্যাং আলোচনায় আসে, যাদের বিরুদ্ধে 12টি হত্যাসহ মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি ও ইফটিজিংয়ের মতো অপরাধের অভিযোগ উঠেছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর আশ্রয়হীন হয়ে পড়েছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। তবে নেতা পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় আবারও সামনে আসছে তারা। গত 8 মাসে এসব গ্যাংয়ের নানা অপরাধের হাত থেকে নগরবাসী কিছুটা মুক্তি পেলেও নতুন করে তাদের তৎপরতায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তারা যে অন্যদিকে মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, তাতে করে লেখাপড়ার মানটাও নষ্ট হয়ে যায়। কাজে প্রশাসন এটা অবশ্যই মেনটেন করা উচিত। আমাদের নিরাপত্তা দরকার। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে যে কিশোর গ্যাংকে দমন করা উচিত। তারা ছাত্র, তারা আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ যদি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে সমাজের অপকাজে লিপ্ত হয়
তারা আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে। মহড়ার পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে আটক করা হয়েছে মহড়ায় অংশ নেওয়া 4 জনকে। আমাদের কাজ চলমান আছে। কালকে হঠাৎ করে তারা একটা শোডাউন করে, আমরা ওই শোডাউন থেকে 4 জনকে এই পর্যন্ত অ্যারেস্ট করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা। নগরীর বেশিরভাগ অপরাধী সংশ্লিষ্টতা রয়েছে এসব কিশোর গ্যাংয়ের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্যাংগুলোর আশ্রয়দাতা ও সদস্যদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত 1:30টার দিকে এই ঘটনাটি ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, দাহ্য পদার্থ হওয়ায় দ্রুতই ছড়িয়েছে আগুন, তবে ফায়ার সার্ভিসের সক্ষমতা থাকায় তা দ্রুত নিয়ন্ত্রণ করা গেছে। একটা 50 মিনিটের সময় সংবাদ পাই তাজমহল সংলগ্ন কৃষি মার্কেটের পাশে আগুন লাগছে। সেমি পাকা দোতলা ভবন, যেটাতে পর্দা দোকান ছিল, সেখানে ফুললি আগুন ডেভেলপ। সাথে সাথে আমাদের মোহাম্মদপুর ফায়ার স্টেশনের 3টে ইউনিট কাজ শুরু করে 5তলার ভবনের 2তলা আগুনটা ছড়িয়ে যাচ্ছিল। সাথে সাথে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে আমরা আরও 2টি টার্নআউট ঘটনাস্থলে নিয়ে আসি। মোট 5টা টার্নআউট আমরা কাজ করি এবং 50 মিনিটের ভিতরেই আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। আবারও দেশব্যাপী দেখা মিলছে ডেঙ্গু রোগের প্রকোপ। দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। বরিশালে গেল 24 ঘন্টায় 16 জন আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 72 জন। চলতি মৌসুমে ডেঙ্গুতে 664 জন আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে 2 জনের। সচেতনতা সৃষ্টিতে চিকিৎসকরা বলছেন, বিশেষ করে 5টি লক্ষণ রয়েছে এই রোগের, তাই যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকদের। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ডেঙ্গুর প্রকোপ তো আবারও বেড়েছে, তো ডেঙ্গু নিয়ে কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ বরিশাল সিটি কর্পোরেশনের যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ না করলেও বরিশালে কিন্তু ডেঙ্গু দেখছি এবং গত এর আগে জানিয়েছিলাম যে চলতি মৌসুমে কিন্তু ইতিমধ্যে 2 জনের মৃত্যুর সংবাদ রয়েছে এবং বরিশাল যে স্বাস্থ্য বিভাগে কিন্তু যে তথ্য মতে আমাদের কাছে এখন যে তথ্য রয়েছে, সেখানে বরিশাল জোনে ভর্তি রয়েছে এখনো প্রায় 16 জনের মতো ডেঙ্গু রোগে আক্রান্ত, 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে এবং প্রায় 72 জনের মতো ভর্তি রয়েছে। সব মিলিয়ে একটি বিষয় সবসময় দাঁড়িয়ে থাকে, সেটি হচ্ছে যে বরিশালে ডেঙ্গু প্রতিরোধে কখনোই তেমন কোনো জোরালো পদক্ষেপ দেখি না। এই কারণে যে বরিশালে প্রতি বছরই কিন্তু ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পায় এবং এতে আক্রান্তের সংখ্যা অনেক বেশি এবং মৃত্যুর সংখ্যা কিন্তু বরিশালে বেশি। আমি কথা বলেছিলাম বরিশালে এই ডেঙ্গু আক্রান্ত রোগীদের যে সরাসরি থাকে, বরিশালের যে চিকিৎসকরা তারা আমাদেরকে বলেছেন যে সিমটম বেশি লক্ষণীয় ডেঙ্গু যাদের হয়, তো এই ডেঙ্গু রোগে যারা আক্রান্ত হয় তারা যদি খুব দ্রুত সময়ের মধ্যে যদি সরকারি হাসপাতালগুলোতে ভর্তি না হয়, তাহলে সেটা মৃত্যু ঝুঁকিটাও কিন্তু অনেক অংশে থেকে থাকে। তার কারণ এই 5টি সিমটমের বাইরেও কিন্তু অনেক সময় কিছু লক্ষণ প্রকাশ পায়, যেগুলো আসলে সরাসরি চিকিৎসকের কাছে আসে না, কিন্তু তিনি যখন অতিরিক্ত আক্রান্ত হয় তখন বোঝা যায় আসলে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত। আর এ থেকে রক্ষার্থে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের পরিবেশগুলো, এগুলো জানিয়েছেন চিকিৎসক। অপরদিকে নিজের সচেতনতার কথা বলেছেন বরিশালের প্রশাসক, যিনি দায়িত্বে রয়েছেন বিভাগীয় কমিশনার। তিনি বলছেন যে তার বাসার আশপাশ যেন অবশ্যই পরিষ্কার রাখা হয়। তবে সিটি কর্পোরেশন যে পরিচ্ছন্ন বিভাগের যিনি কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন যে বরিশালে 30টি ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডেই কিন্তু সপ্তাহব্যাপী ফগার মেশিন হ্যান্ড স্প্রে দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হয়। তবে আমরা এলাকা বাই এলাকা ঘুরে দেখেছি, সেটা হচ্ছে বেশি আক্রান্ত কিন্তু বরিশাল লঞ্চঘাট এবং বরিশাল সিটি মার্কেট,
সদর হসপিটাল, শেরেবাংলা মেডিকেল হাসপাতালের আশপাশ। কিন্তু এখানে যে পরিমাণে তদারকি করা দরকার আসলে সেরকম তদারকি আমরা দেখছি না। হয়তো বা তারা আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, যেহেতু বরিশালের ডেঙ্গু প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা যদি না নেয় অবস্থা আরো ঝুঁকির মধ্যে যাবে। তো এক্ষেত্রে সিটি কর্পোরেশন আরো জোরালো পদক্ষেপ নেবে এমনকি ধন্যবাদ আপনাকে। ভারত পাকিস্তান প্রসঙ্গ। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চলছেই। রোববার রাতে উভয় দেশের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির খবর পাওয়া গেছে। এই নিয়ে টানা 4 রাত লাইন অব কন্ট্রোল LOC-তে গোলাগুলির ঘটনা ঘটল। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনীর তরফে বলা হয়, রোববার রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণ রেখায় গুলি বর্ষণ করে। এরপর ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গেল 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় নিহত হয় 26 জন। দর্শক, এই বিষয়ে ভারত থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। এপ্রিল ভূস্বর্গের মাটিতে অর্থাৎ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় যে 26 জন নিহত হয়েছেন এবং 17 জন মতন আহত, এই ঘটনার পরবর্তী সময় 22 এপ্রিল থেকে আজ 28 এপ্রিল প্রায় 4 রাত কিন্তু ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ LOC-তে কিন্তু যুদ্ধের তৎপরতা চলছেই এবং গোলাগুলি কিন্তু ক্রমান্বয়ে চলছে। ভারতের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে গতকাল রাতেও অর্থাৎ রোববার রাতেও কিন্তু কুপওয়ারা এবং পুঞ্চ অঞ্চলে কিন্তু LOC-তে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণের পরিপ্রেক্ষিতে ভারতের সেনাবাহিনীর তরফেও কিন্তু পাল্টা জবাব দেওয়া হয়। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী হতাহতের কোনো খবর নেই। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় আমরা জানি যে গতকাল পর্যন্ত 9 জন জঙ্গির কিন্তু বাড়ি ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে উড়িয়ে দিয়েছে এবং শুধু তাই নয়, এবং এখনো পর্যন্ত 171 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার আগেও সাধারণ মানুষদের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য প্রায় 2000 মানুষকে আটক করা হয়েছিল। একেবারে সেনাবাহিনীর তল্লাশি অভিযান কিন্তু অব্যাহত এবং গত 4 রাত ধরে কিন্তু সেখানে গোলাগুলি ক্রমান্বয়ে চলছেই ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে অর্থাৎ LOC-তে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা চরম উত্তেজনা 22 এপ্রিলের পর থেকে 28 এপ্রিল পর্যন্ত সেই চরম উত্তেজনা কিন্তু ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখাতে এখনো পর্যন্ত রয়েছে। ভোলার চরফ্যাশন বাজারে বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে সিএনজি ও বাস চালকের মধ্যে মারামারির ঘটনায় বাসের চালক ও শ্রমিক গুরুতর আহত হয়। এই হামলার প্রতিবাদে ভোলার প্রধান 5টি অভ্যন্তরীণ রুট সহ সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন। রোববার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস মালিক ও শ্রমিক সংগঠন। ভোর থেকে বাস শ্রমিকরা বাস বন্ধ রেখে রাস্তায় অবস্থান করছে। এতে দুর্ভোগে পড়েছেন জেলার 7 উপজেলার কয়েক লাখ যাত্রী। খুলনার বাজারে কিছু পণ্যের দাম স্থির থাকলেও সয়াবিন তেল, জিরা, পেঁয়াজ, রসুন ও সবজির দাম বেড়েছে। বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 70 টাকায়, করলা 60 টাকা, ঢেঁড়স 50 টাকা, মরিচ 80 টাকা, পটল 60 টাকা কেজি দরে। এছাড়াও বেড়েছে জিরার দাম। সবজিসহ নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায় বাজারে এসে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, অনেক পণ্যের দামই তো ঊর্ধ্বমুখী, তো বাজারে সবজির দাম বেড়েছে, এর সাথে আরো কিছু পণ্যের দামও বেড়েছে, এর কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? হ্যাঁ মারফি, যেমনটা বলছিলেন নিত্য প্রয়োজনীয় কিছু কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও কিন্তু বেড়েছে কিছু কিছু পণ্যের দাম। বিশেষ করে সয়াবিন তেলের দাম কিন্তু বেড়েছে বেশি। প্রতি কেজি সয়াবিন তেলের দাম বেড়েছে 14 থেকে 15 টাকা। সেই সঙ্গে দাম বেড়েছে জিরা, পেঁয়াজ, রসুন সহ অন্যান্য মশলার দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি সবজির দাম গত বেশ কিছুদিন যাবত অনেকটা কম থাকলো, এই মুহূর্তে কিন্তু কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা, ঢেঁড়স 60
টাকা, উস্তে 60 টাকা, কুশি 50 টাকা, চিচিঙ্গা 60 টাকা থেকে 50 টাকা, ধুন্দুল 40 টাকা, খিরাই 70 টাকা, পটল 60 টাকা। এইসব কিন্তু প্রতিটা সবজির দামই গত কয়েকদিনের তুলনার দাম বৃদ্ধি পেয়েছে। তবে সেই সঙ্গে চাউলের দাম কিন্তু এই ধানের সিজন হওয়ার কারণে চাউলের দাম কিছুটা কমছে বলে আমরা জানতে পেরেছি। এই চাউলের দোকানে আমি কথা বলেছি, তারা যে কথাটি জানিয়েছেন যে মোটা চাউলের দাম প্রতি কেজিতে 1 টাকা করে দাম কমেছে এবং চিকন চাউলও কিন্তু প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা কমেছে। তবে সবজির দাম ঊর্ধ্বমুখী থাকার কারণে কিন্তু সাধারণ ক্রেতারা বাজারে এসে অনেকটা বিপাকে পড়েছেন। তারা কিন্তু অনেকেই যে কথাটি বলছেন, তারা যে তাদের এই হিসাব অনুযায়ী গত প্রায় 2 মাসের মতো সবজির দাম যে কম ছিল, সেই কম দাম থেকে বাড়তি দামের কারণে কিন্তু বাজার করতে এসে বিপাকে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে মাছের দামও গত কয়েকদিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। গরুর মাংস প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা কিছুক্ষণ আগে একজন বিক্রেতা জানিয়েছিলেন। তবে এই মুহূর্তে দাম কিছু প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে ব্রয়লার মুরগির। তাছাড়া কিন্তু প্রায় অনেক পণ্যেরই দাম বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ ক্রেতারা বাজারে এসে অনেকটা দীর্ঘশ্বাস ছাড়ছেন, বিশেষ করে সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে এসে। মারফি, এই ছিল খুলনা নগরীর চিত্রালী বাজার থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। মারফি। মনিরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। ছোট্ট দুইটা কালভার্টে অর্থনীতির গতি ফিরে এসেছে নড়াইল সদর উপজেলার ডোমকুড়িয়ার বিল এলাকার কৃষকদের। এই বিল থেকে বছরে শত কোটি টাকা আয় করছেন তারা। আগে এই বিলে প্রায় 5,000 একর ফসলি জমি পানিতে তলিয়ে থাকত বছরে 9 মাস। ফলে বিল অঞ্চলের বেশিরভাগ মানুষকে নির্ভর করতে হতো এক মৌসুমের ধান চাষের উপর। এলাকার জনপ্রতিনিধিদের চেষ্টায় সরকার কালভার্ট নির্মাণ করায় গতি পেয়েছে কৃষি অর্থনীতি। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। বছরের 9 মাস পানিতে ডুবে থাকত নড়াইল সদর উপজেলার ডোমকুড়িয়া বিল এলাকা। এই অঞ্চলের কৃষকদের বহু বছরের দুঃখ ছিল জলাবদ্ধতা। ভোগান্তি কমাতে 2 বছর আগে পরীক্ষামূলকভাবে পানি নিষ্কাশনে বিলের চারপাশে কাটা হয় খাল। তাতেও সমাধান আসেনি। কৃষকরাও উৎপাদিত ফসল ঘরে তুলতে সমস্যায় পড়েন। পরে জনপ্রতিনিধি এবং রাষ্ট্রীয় পরিকল্পনায় আধা কিলোমিটার দূরত্বে তৈরি করা হয় 2টি কালভার্ট। বর্ষায় পানি বের হতে পারা স্থানীয় 10টি গ্রামের কৃষকদের মুখে এখন খুশির ঝিলিক। 95% হিন্দু অধ্যুষিত গ্রাম। এই গ্রামের সৎকাজের জন্য মহাশাসনের যে সত্তা চাই, এই রাস্তাটি তার জন্য বেশি উপকৃত হয়েছে। ব্রিজটা হওয়ার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমার অনেক উপকৃত হয়েছে। আমি চারের মাঝখানে 4 ভেঙে নিয়ে পানির মধ্যে পড়ে গেছি, খালের মধ্যে। কৃষকরা এখন ওই বিলের 5,000 একর জমিতে ফসল এবং ছোট বড় ঘেরে মাছ চাষ করছেন। এতে গতি পেয়েছে গ্রামীণ অর্থনীতিতে। তাদের অনেক যাতায়াত সময়ের সাশ্রয় হয়েছে। তারা কৃষিকাজ, মৎস্য চাষ, সবকিছু পরিবহন, বিপণন সবকিছুতে এই ব্রিজটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এই কাজে অংশ নিতে পেরে খুশি স্থানীয় জনপ্রতিনিধি। এই ব্রিজটা হওয়ার পরে তাদের পাওয়ার টিলার থেকে শুরু করে মাছ আনা নেওয়া, বিভিন্ন প্রকারের কৃষি পণ্য, সর্বপ্রকারের সুযোগ সুবিধা এই ছোট্ট একটি ব্রিজেই কিন্তু এনে দিয়েছে। এবং এই যে ঘের বেড়ি দেখছেন, এই ঘের বেড়িতে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। নাদিরা সুলতানা, RTV। জামালপুরের বকশীগঞ্জে নদী ভাঙন ঠেকাতে দশানী নদীর পানি প্রবাহ বন্ধ করে অপরিকল্পিত 2টি বাঁধ নির্মাণ করেছে এলাকাবাসী। এতে বৃষ্টির পানি আটকে 3 ইউনিয়নের কয়েক শত বিঘা জমি পাকা ও আধা পাকা ধান তলিয়ে গেছে। দ্রুত বাঁধটি অপসারণ না করা গেলে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়ে লোকসানের আশঙ্কা করছে স্থানীয় চাষিরা। এছাড়া কৃত্রিম বাঁধ দেওয়ার কারণে বকশীগঞ্জ উপজেলায় প্রায় 10 থেকে 15 কিলোমিটার এলাকা প্রবল নদী ভাঙনের কবলে পড়বে। জামালপুর থেকে GM ফাতিউল হাফিজ বাবুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। আসন্ন বর্ষায় নদী ভাঙন রোধে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ মিলে দশানী নদীর খাপড়াপাড়া এলাকায় একটি বাঁধ নির্মাণ করেন। এর কিছুদিন পরে একই উপজেলার সাদরপাড়া ইউনিয়নের চর আইনমারি গ্রামে পাল্টা আরেকটি বাঁধ নির্মাণ করেন এলাকাবাসী। এই বাঁধ নির্মাণকে কেন্দ্র করে 2 উপজেলার 25 গ্রামের মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এদিকে বাঁধ দুটি নির্মাণের পর জলাবদ্ধতা দেখা দিয়েছে আশেপাশের 3টি ইউনিয়নের 20টি গ্রামে। তলিয়ে গেছে কয়েক শত বিঘা জমির পাকা ও আধা পাকা ধান। অনেকে ধান না পাকার আগেই তা কেটে আনছেন গরুকে খাওয়ানোর জন্য।
নদীর গতিপথ পরিবর্তন হয়ে বকশীগঞ্জ উপজেলার প্রায় 10 থেকে 15 কিলোমিটার এলাকা প্রবল নদী ভাঙনের কবলে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা। ওই একটা বাঁধ যদি দেওয়ার কারণে এই পাশে নদী বেশি ভাঙন হইতো, এই জন্য এই পাশে আর একটা বাঁধ দিছে। প্রশাসন যদি এই ব্যবস্থা না নেন তাহলে হাজার হাজার একর জমির ধান ডুবে যাবে এবং পাবলিক না খেয়ে মারা যাবে। উজানে যে তগুলো গ্রাম আছে সমস্ত নদী নালাগুলি খাল বিলগুলো ডুবে যাচ্ছে। ইচ্ছা করে নদীটা বাঁধ দিয়ে আমাদের এই ক্ষতিগ্রস্ত করেছে। আমার অনেকগুলো ধান তোলা গেছে গা। নদী ভেঙে যাচ্ছে, আমাদের খুব অভাব অনটন। মুক্ত পানি প্রবাহের নিয়ম না মেনে বাঁধ নির্মাণ করা ফৌজদারি অপরাধ বলছেন উপজেলা প্রশাসন। চলন্ত নদীতে বাঁধ সৃষ্টি করা হয়েছে, যেটি আইনগত দৃষ্টিকোণ থেকে একটি অপরাধ, ফৌজদারি অপরাধ। এই ধরনের কাজ কেউ করতে পারবে না। আমরা এটি জেনেছি এবং অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্ত করে আমরা সত্যতা পেয়েছি। আমরা এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত বাঁধ দুটি অপসারণের পাশাপাশি নির্মাণ কাজে জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডায় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার রাতে ভাঙ্কুভার শহরের ইস্ট 43 এভিনিউ ও ফ্রেজার স্ট্রিটে একটি উৎসব চলাকালে এই ঘটনা ঘটে। জানা যায় উৎসব শুরুর কিছু সময় পর এক গাড়ি চালক ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে হতাহত হন বেশ কয়েকজন। এরই মাঝে হামলায় সন্দেহজনকভাবে সেই গাড়ি চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায় ওই ব্যক্তির মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছে আরও অন্তত 17 নিরীহ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত চালানো এই হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এর আগের দিনও ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন 53 জন। টানা 8 সপ্তাহের বেশি সময় গাজায় সকল খাদ্য ও সাহায্য ঢুকতে দিচ্ছে না দখলদাররা। এতে গাজা উপত্যকায় দুর্ভিক্ষের সংখ্যা বাড়ছে। বর্তমানে উপত্যকাটিতে দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে 10 লাখেরও বেশি শিশু। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 8 জন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।